So let's start the chapter income from salary. ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ট্যাক্সের যতটুকু সিলেবাস আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের সিলেবাসে 15 মার্কস অ্যালোকেটেড আছে। সো চ্যাপ্টারের ইম্পর্টেন্স আমরা বুঝতে পারছি, 15 মার্কস আউট অফ 40। অ্যাকচুয়ালি ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, এবং এখানে যে সমস্ত প্রভিশনস আমরা শিখবো সেটাও অনেকটা। কিন্তু ক্লাস 11 লেভেলে ইনকাম ফ্রম স্যালারির পুরো কন্টেন্টটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে কভার করা হয়নি। যতটুকু আছে ক্লাস 11-এ আমরা সেই পোর্শনটুকুই শিখবো। আরো যে ফার্দার পোর্শন যেটা ইনকাম ফ্রম স্যালারি করতে লাগে সেটা আমরা হায়ার ক্লাসে যখন যাব দেন উই উইল লার্ন। ঠিক আছে, তো আমি স্টার্ট করছি ইনকাম ফ্রম স্যালারি। একদম প্রথম দিন থেকে আমি তোমাদের বলে আসছি যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী একজন অ্যাসেসির হেডস অফ ইনকাম কতগুলো? 5টা। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম স্যালারি, প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস এবং ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5টা সোর্স, এবং এই 5টা সোর্স নিয়ে কিন্তু প্রত্যেকটা সোর্স নিয়ে এক একটা চ্যাপ্টার। আমাদের ক্লাস 11-এ এই একটাই চ্যাপ্টার আছে যেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। এই ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টারে বেসিক্যালি আমরা শিখব যে একজন ব্যক্তির যদি স্যালারি ইনকাম থেকে থাকে সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্টের নিয়ম অনুযায়ী কিভাবে সেই স্যালারি ইনকামটা কম্পিউটেশন করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। ইনকাম ট্যাক্স অ্যাক্টে স্পেসিফিক সেকশনের জন্য অ্যালোকেট আছে। আমাদের যে সেকশনে এই ইনকাম ফ্রম স্যালারি কম্পিউটেশন রিলেটেড প্রভিশনস উল্লেখ আছে সেই সেকশন হচ্ছে সেকশন 15 টু সেকশন 17। তো সেকশন 15 থেকে 17, দ্যাট মিনস 15, 16 এন্ড 17, এই তিনটে সেকশনে একজন ব্যক্তির স্যালারি ইনকাম কিভাবে কম্পিউটেশন করতে হবে সেই রিলেটেড নিয়ম বলা আছে। তাহলে এই সেকশনগুলোর কন্টেন্ট আমাকে জানতে হবে যে কোন সেকশনে কি বলা আছে। এবার একটা কোয়েশ্চেন তোমাদের মাইন্ডে আসতে পারে যে স্যালারি ইনকাম কম্পিউটেশন করবার জন্য এত প্রভিশনস পড়বার কি দরকার আছে, বা ইনকাম ট্যাক্স অ্যাক্ট এত সেকশন কেন রাখলো? এটা তো ভেরি সিম্পল স্যার। একজন লোক কোথাও জব করে, সেখান থেকে যে টাকাটা মাইনে পায় সেটাই তো স্যালারি। ধরো ফর এক্সাম্পল আমি বললাম মিস্টার এ ঘোষ, সে কোন একটা কোম্পানিতে জব করে, সাপোজ এক্স লিমিটেড। তো সেখান থেকে দেখা যাচ্ছে মান্থ এন্ডে কত পেয়েছে? 30,000। ইন হ্যান্ড কত পেয়েছে? 30,000। তাহলে ইন জেনারেল আমরা সেটাকেই স্যালারি বলি। ইন জেনারেল ইনকাম ট্যাক্সকে যদি সরিয়ে দিই, আমরা সাধারণভাবে স্যালারি বলতে কি বুঝি? একটা মানুষ যেটা হাতে মাইনা বাবদ পায় সেটাকেই আমরা বলি স্যালারি। তাহলে কি তোমার স্যালারি ইনকাম 30,000 টাকায়? আর আমরা তো জানি ইনকাম বছরের অনুযায়ী ক্যালকুলেট করতে হয়। তাহলে কি মিস্টার এ ঘোষের আমরা স্যালারি ইনকাম বলবো 30,000 ইন্টু 12, 3,60,000? স্যার এটা আমরা বলবো আমাদের কথা অনুযায়ী, কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলছে না, তোমার স্যালারি ইনকাম 3,60,000 না। তোমার স্যালারি ইনকাম কি করে কম্পিউটেশন করতে হবে সেই রিলেটেড আমরা প্রভিশনস বলে দিয়েছি, সেই প্রভিশনসকে মাথায় রেখে কর, সেটাই বেসিক্যালি শিখতে হবে। সুতরাং আমরা যেটা ইনহ্যান্ড হাতে পাই, ইনহ্যান্ড যে টাকাটা পাই সেটাকেই যে স্যালারি ইনকাম বলবো তা কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলে না। ইনকাম ট্যাক্স অ্যাক্ট বিভিন্ন প্রভিশন দিয়েছে, সেই বিভিন্ন প্রভিশনস গুলো আমাদের শিখতে হবে। এবার আমি বলবো স্যার স্যালারি ইনকাম এই যে কম্পিউটেশন করব যেটা সেকশন 15 থেকে 17-এ বলা আছে, প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে পারতে হবে যে কখন একটা ইনকামকে আমরা স্যালারি ইনকাম বলবো, কখন। এই ধরো আমি স্টুডেন্ট পড়াচ্ছি, তোমাদের থেকে ইনকাম রিসিভ করছি, সেটা কি স্যালারি ইনকাম? বা ধরো একজন বিজনেসম্যান বিজনেস করছে, গুডস সেল করছে, পারচেস করছে, বিজনেস অ্যাক্টিভিটি থেকে প্রফিট করছে, সেটা কি আমরা বলবো স্যালারি ইনকাম? নাকি কেউ কোনো জায়গায় জব করে কোনো কোম্পানির আন্ডারে, সেখান থেকে মাইনা পাচ্ছে, সেটাকে বলবো স্যালারি ইনকাম? আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করলে জেনারেলি আমরা জানি কি কোথাও আমরা জব করলে সেখান থেকে যে ইনকামটা পাই সেটা হচ্ছে স্যালারি ইনকাম। এই যে আমি পড়াচ্ছি, তোমরা আমাকে ফিস পে করো, এই ফিসটা কি আমার স্যালারি? দ্য আনসার ইজ নো স্যার। তার মানে প্রথমে আমাদের এই ক্রাইটেরিয়াটা বুঝতে হবে যে কখন একটা ইনকামকে আমরা স্যালারি ইনকাম বলবো। হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া যেটার উপর বেস করে আমরা বলবো হ্যাঁ এই ইনকামটাকে স্যালারি ইনকাম বলবো।
স্যার কোন একটা ইনকামকে স্যালারি ইনকাম হিসেবে আইডেন্টিফাই হতে হলে একটা ক্রাইটেরিয়া অবশ্যই মেনটেন হতে হবে, সেটা হচ্ছে যে ইনকাম পে করছে তাকে হতে হবে এমপ্লয়ার, EMPLOYER, আর যে ইনকাম রিসিভ করছে তাকে হতে হবে কি এমপ্লয়ি, EMPLOYEE। স্যার এই ওয়ার্ড গুলো কিন্তু অফেন উই উইল ইউজ ইন আওয়ার ডিসকাশন। এমপ্লয়ার মানে কি বুঝবো স্যার? দ্য বস, মালিক যাকে বলি। আর এমপ্লয়ি মানে কাকে বুঝবো? কর্মচারী। অর্থাৎ আমার এক্সাম্পলে এ ঘোষ হচ্ছে কি এমপ্লয়ি, আর এক্স লিমিটেড কি এমপ্লয়ার, EMPLOYER। ঠিক আছে? সো ইনকাম যে পে করছে আর ইনকাম যে রিসিভ করছে তাদের দুজনের মধ্যে যখন সম্পর্কটা এমপ্লয়ার এবং এমপ্লয়ির হবে তখনই সেই ইনকামটাকে আমরা বলবো স্যালারি ইনকাম। তোমরা যে আমায় পে করছো, আর ইউ অল মাই এমপ্লয়ার? তোমরা কি আমার এমপ্লয়ার, বস? নো স্যার। সুতরাং তোমাদের কাছ থেকে যে ইনকামটা করছি দ্যাট ইজ নট মাই স্যালারি ইনকাম। ডেফিনেটলি ইনকাম, সে বিষয়ে কোনো দ্বিমত নেই, ইনকাম, কিন্তু এটা আমার স্যালারি ইনকাম নয়। বাট আই এম এমপ্লয়েড সামহার ইন স্কুল, আমি একটা স্কুলে জব করি, সেখান থেকে স্কুল থেকে মাইনা পাই, স্যার সেটা কিন্তু আমার স্যালারি ইনকাম, কারণ স্কুল হচ্ছে আমার এমপ্লয়ার আর আমি হচ্ছি সেখানে অ্যাজ এ টিচার কাজ করছি, বাট আমার স্ট্যাটাস কি আমি এমপ্লয়ি। সো এই ক্রাইটেরিয়া মাথায় ঢুকিয়ে নাও। স্যার একটা ইনকামকে স্যালারি ইনকাম তখন বলবো যদি কিনা যে ইনকাম দিচ্ছে আর যে ইনকাম পাচ্ছে তাদের দুজনের সম্পর্কটা কি হতে হবে এমপ্লয়ার এবং এমপ্লয়ি। ইজ ইট ওকে? এবার অনেক সময় হয় স্যার এমপ্লয়ার বলতে কি শুধুমাত্র প্রেজেন্ট এমপ্লয়ারকে কভার করছে? না স্যার, এমপ্লয়ার কভার্স পাস্ট এমপ্লয়ার অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট এমপ্লয়ার। তার মানে এটা কেন বললাম আমি, ধরো আজকে আমি এক জায়গায় চাকরি করছি, সারা বছর চাকরি এই বছরে পুরো এক জায়গায় করিনি, আমি এক্স লিমিটেডে চাকরি করেছি, বছরের এপ্রিল মে জুন 3 মাস চাকরি করেছিলাম, 3 মাসের মাইনা পেয়েছি, তারপরে সেখানে চাকরি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমি জয়েন করেছি কোথায় ওয়াই লিমিটেডে, সেখানে আবার নেক্সট 9 মান্থ আমি স্যালারি পেয়েছি। তাহলে এখন আমার প্রেজেন্ট এমপ্লয়ার কে ওয়াই লিমিটেড, তাহলে ওয়াই লিমিটেড এর কাছ থেকে যে 9 মাসের মাইনা পেয়েছি সেটাই কি শুধু আমার স্যালারি ইনকাম? না স্যার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ আমাদের প্রেজেন্ট প্রিভিয়াস ইয়ার কত 2022-23, 2022-23 চলাকালীন সে প্রেজেন্ট এমপ্লয়ার হোক বা পাস্ট এমপ্লয়ার, এখানে আমার প্রেজেন্ট এমপ্লয়ার কে ওয়াই লিমিটেড আর আমার অতীতের এমপ্লয়ার কে পাস্ট এমপ্লয়ার এক্স, তাদের কাছ থেকে মোট যত টাকা পেয়েছি সে পুরো টাকাটাই কিন্তু আমার স্যালারি ইনকাম হিসেবে কনসিডার করব। ইজ দ্যাট ওকে? এইবার স্যার স্যালারি ইনকাম তো বুঝলাম, এবার আমরা স্যালারির সাথে আরো একটা কথা ইউজ করি, স্যালারি অ্যান্ড ওয়েজেস। তাহলে স্যালারি আলাদা, ওয়েজেস আলাদা। আমরা যখন অ্যাকাউন্টস করি তখন আমরা এটা শিখেছিলাম যে ওয়েজেস বেসিক্যালি যারা ফ্যাক্টরিতে কাজ করে, ফিজিক্যাল লেবার দেয়, শারীরিক শ্রম দেয়, তাদের যে পেমেন্টটা করি সেটাকে ওয়েজেস বলি। আর যারা মানসিক শ্রম দেয়, অফিসে বসে, তাদের যে পেমেন্টটা করা হয় সেটা স্যালারি বলা হয়। ইনকাম ট্যাক্সে কিন্তু ওয়েজেস এবং স্যালারি একই অর্থে ব্যবহৃত হচ্ছে, ওয়েজেসও যা স্যালারিও তাই, মানে ওয়েজেস যে পাচ্ছে সেটাও ইনকাম ফ্রম স্যালারি, যে স্যালারি পাচ্ছে সেটাও ইনকাম ফ্রম স্যালারি। অর্থাৎ ওয়েজেস আলাদা স্যালারি আলাদা এরকম কোনো ব্যাপার না, ওয়েজেস স্যালারি একই কথা। ইজ দ্যাট ওকে? সেটা কোন হেডে ট্যাক্সেবল হবে? ইনকাম ফ্রম স্যালারি। এবার একজনের ইনকাম ফ্রম স্যালারি আমরা কিভাবে কম্পিউটেশন করব? সেটার জন্য স্যালারির কতগুলো কম্পোনেন্ট আছে, 3 রকম কম্পোনেন্ট আছে। প্রথমে আমি বলছি নাম্বার 1 হচ্ছে বেসিক স্যালারি, বেসিক স্যালারি অ্যান্ড আদার্স, এটা একটা কম্পোনেন্ট। নাম্বার 2 সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে স্যালারির অ্যালাউন্সেস, ALLOWANCES অ্যালাউন্সেস। থার্ড কম্পোনেন্ট হচ্ছে পারকিউজাইটস। এই 3টে কম্পোনেন্টকে মিলিয়ে হয় একজন ব্যক্তি বা একজন অ্যাসেসির গ্রস স্যালারি। তাহলে আমরা কি কম্পিউটেশন করবার চেষ্টা করছি যে একজন ব্যক্তির স্যালারি ইনকাম কত। স্যালারির 3টে মেন কম্পোনেন্ট থাকছে, কম্পোনেন্ট মিন্স উপাদান, একটা হচ্ছে বেসিক এন্ড আদার্স, একটা হচ্ছে অ্যালাউন্সেস, আর একটা হচ্ছে পারকিউজাইটস। এই 3টে টোটাল আপ করলে যেটা পাই সেটাকে বলবো কি গ্রস স্যালারি। সেই গ্রস স্যালারি থেকে 3টে জিনিস লেস হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন,
আন্ডার সেকশন 16(1)(a) 50,000 টাকার একটা ছাড় দেওয়া হয়েছে, যে একজন ব্যক্তির গ্রস স্যালারি যা হবে তার থেকে 50,000 টাকা ছাড়। তাহলে ছাড় কেন দেওয়া হলো? এসএসসি কে খুশি করলো ইনকাম ট্যাক্স ল। দেখো আমাদের ইনকামে ছাড় পাওয়া, এই যে স্ট্যান্ডার্ড একটা ডিডাকশন পেলাম 50,000 টাকায়, আমার স্যালারি ইনকাম যা তার থেকে 50,000 কমিয়ে দিল, আই উইল বি হ্যাপি। যে পার্টিকুলার গভর্নমেন্ট ক্ষমতা আছে তার প্রতি আমি সদয় হব যে না, এই ট্যাক্স লটা আমাদের এসএসসির বিহাফ মানে এসএসসির ফেভারে করেছে। ইজ দ্যাট ওকে? তো এটা নিয়ম যে তোমার যা গ্রস স্যালারি তার থেকে 50,000 টাকার একটা ফিক্সড অ্যামাউন্ট তুমি ছাড় পাবে, সেটাকে আমরা বলছি কি স্ট্যান্ডার্ড ডিডাকশন। এছাড়া আর কি যায় স্যার? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস একটা বাদ যায়। এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস, এই এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেসটা যে সেকশনে বাদ যাবে সেটা হচ্ছে আন্ডার সেকশন 16(2). শুধুমাত্র এইটা ছাড় পায় গভর্নমেন্ট এমপ্লয়িরা। বেসরকারি কর্মচারী যারা প্রাইভেট এমপ্লয়ি কিন্তু এই ছাড়টা পায় না। কত টাকা ছাড় পাবে সেটা আমি পরে ডিসকাস করব। শুধু মাথায় রাখো, গ্রস স্যালারি যা তার থেকে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা সবাই পাবে, গভর্নমেন্ট প্রাইভেট সবাই। এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের জন্য একটা ছাড় পাওয়া যায়, আর পাওয়া যায় পি ট্যাক্স, যেটাকে আমরা বলছি প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স যদি এমপ্লয়ি কিছু পে করে থাকে, প্রফেশনাল ট্যাক্স পেইড আন্ডার সেকশন 16(3). এই তিনটে অ্যামাউন্ট বাদ গিয়ে যেটা পড়ে থাকে সেটাকেই আমরা বলি নেট স্যালারি বা অ্যাকচুয়াল স্যালারি ইনকাম। মানে এর ওপর তোমাকে, এই যে অ্যামাউন্টটা বেরোলো এর ওপর তোমাকে গভর্নমেন্টকে ট্যাক্স ক্যালকুলেট করে দিতে হবে। বারবার বলছি কিন্তু বেসিক অবজেক্ট থেকে সরে যাও না। এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কি শিখছি? আমরা এটা শেখার চেষ্টা করছি যে স্যালারি ইনকাম একজনের যদি থেকে থাকে কিভাবে সেটা ক্যালকুলেট করতে হয়। তার জন্য কি আমাদের এই টেবিল মুখস্থ রাখতে হবে। আমি এখানে কোনো ফরম্যাট করিনি, কিন্তু তোমরা এটুকু মুখস্থ রাখবে যে স্যালারির মেন কম্পোনেন্ট হচ্ছে তিনটে। একটা বেসিক স্যালারি এন্ড আদার্স, একটা হচ্ছে অ্যালাউন্সেস, একটা হচ্ছে পারকিউজাইটস। এই তিনটেকে যোগ করলে পাবো কি? গ্রস স্যালারি। গ্রস স্যালারি থেকে আমরা তিনটে জিনিস বাদ দিতে পারি। স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা ফিক্সড 50,000 টাকা, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস, আর হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। এই তিনটা আইটেম বাদ গিয়ে যেটা পড়ে থাকে সেটাকেই হচ্ছে নেট স্যালারি, বা এটাকেই অ্যাকচুয়ালি আমরা বলছি ইনকাম ফ্রম স্যালারি। তো এই টেবিল কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ইনকাম ট্যাক্সে যে সেকশন আমাদের ইনকাম ফ্রম স্যালারি কম্পিউটেশন নিয়ে ডিসকাস করে, দ্যাট ইজ সেকশন 15 থেকে 17, সেখানে এটা বলা আছে যে স্যালারি ইনকাম করতে গেলে এই টেবিল তোমায় ফলো করতে হবে। প্রথমে কাদেরকে নিতে হবে? বেসিক এন্ড আদার্স। তারপরে কাদেরকে নেব? অ্যালাউন্সেস। কি জিনিসটা কি আমি সব বলবো ডিটেলসে। আগেই আমি আলটিমেটলি আমি প্রিভিউটা দিয়ে নিলাম যে একজনের স্যালারি ইনকাম করতে গেলে কি কি এলিমেন্ট আমার দরকার। বেসিক এন্ড আদার্স, অ্যালাউন্সেস, পারকিউজাইটস, এই তিনটে সমন্বয় হবে কি? গ্রস স্যালারি। তার থেকে তিনটে জিনিস মাইনাস, স্ট্যান্ডার্ড ডিডাকশন, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, প্রফেশনাল ট্যাক্স, পাবো কি? নেট স্যালারি। ইজ ইট ওকে? এইবার স্যার এই বেসিক এন্ড আদার্স এর মধ্যে কারা আসবে? বেসিক স্যালারি এন্ড আদার্স এর মধ্যে কারা কভার হবে সেটা নিয়ে আমি বলবো। প্রথমে বলি বেসিক স্যালারি অ্যান্ড আদার্স, এর আন্ডারে অনেকগুলো আইটেম আসবে। অ্যাকচুয়ালি আমার আলোচনার সুবিধার্থে আমি এইভাবে করে নিলাম যে বেসিক অ্যান্ড আদার্স একটা কম্পোনেন্ট করলাম, অ্যালাউন্সেস করলাম, পারকিউজাইটস করলাম। বেসিক অ্যান্ড আদার্স এর মধ্যে প্রথম যে আইটেমটা আসবে সেটা হচ্ছে বেসিক স্যালারি, যেটাকে বাংলায় বলে মূল বেতন। যে কোনো জবে, যে কোনো পোস্টের জন্য তার একটা বেসিক স্যালারি থাকে। সেটা 10,000 টাকা পার মান্থ হতে পারে, 15,000 টাকা পার মান্থ হতে পারে। আর আমরা কিন্তু বারবার বলছি ইনকাম ট্যাক্সের নিয়মই হচ্ছে ইনকাম কি বছরের ভিত্তিতে তৈরি, যে একজনের বাৎসরিক ইনকাম কত সেটা আমরা ক্যালকুলেট করছি। সুতরাং পার মান্থ যদি একজন ভদ্রলোক 10,000 টাকা করে পায়, তাহলে তুমি 10,000 টাকা কি লিখবে তার বেসিক? তুমি কি করবে? 10,000 টাকা প্রতি মাসে হলে 10,000 ইন্টু 12, তাহলে টোটাল তার বছরে বেসিক স্যালারি কত? 1,20,000। এবং মাথায় রাখো একজন ব্যক্তি বেসিক স্যালারি বাবদ যে টাকাটা পায় সেটা পুরোপুরি ট্যাক্সেবল হয়। ওকে, বেসিক স্যালারি তাহলে ট্যাক্সেবিলিটির নিয়ম কি? একজন ব্যক্তি বেসিক স্যালারি বাবদ যেটা টাকা পায় পুরো ট্যাক্সেবল হয়, কোনো ছাড়ছাড় কিছু নেই ওতে। তোমরা এখন জব করো না, কারো যদি বাবা জব করে তোমরা পে স্লিপ দেখবে, পে স্লিপে কিন্তু বেসিক স্যালারির একটা উল্লেখ থাকবে, বেসিক স্যালারি এত টাকা।
তো ইনকাম ট্যাক্স বলছে বেসিক স্যালারি একজন ব্যক্তি যেটা পাচ্ছে সেটা পুরো ট্যাক্সেবল। একটা কথা কিন্তু ভুলবে না, আমরা কিন্তু ক্যালকুলেশন করার চেষ্টা করছি সেই স্যালারি ইনকামটা যে ইনকামের ওপর আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেব। এই প্রাইমারি জিনিসটা ভুলবে না। আমরা স্যালারি বাবদ যে টাকাটা হাতে পাই সেটা আমাদের এমপ্লয়ার ক্যালকুলেট করে আমাদের দিচ্ছে, কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট আমরা পড়ছি এই কারণে যে আমার ইনকাম ফ্রম স্যালারি যেটা তার উপর আমি সরকারকে কত টাকা ট্যাক্স দেব। তো আমি এখানে সেই প্রচেষ্টাই করছি যে স্যালারি ইনকামটা কিভাবে কম্পিউটেশন করব। আমার এমপ্লয়ার আমার হাতে যা দেয় দিক, ইনকাম ট্যাক্স বলছে সে তোমার হাতে যা দিয়েছে দিক, আমরা এইভাবে করব। আমরা প্রথমে জানবো তোমার বেসিক কত, বেসিক যত টাকা পাও 12 মাসের জন্য যতটা বেসিক পুরোটা ট্যাক্সেবল, সেই অ্যামাউন্টটা নিয়ে নেবে। বেসিক ছাড়া আর কি কি আসতে পারে এখানে? স্যার বেসিক ছাড়া বেসিক স্যালারি তো ফুললি ট্যাক্সেবল। আমি নিচে একটু ব্র্যাকেটে লিখে দেই যে বেসিক স্যালারি একজন যত টাকা পায় সেটা পুরো ট্যাক্সেবল হয়। বেসিক স্যালারি ছাড়াও আরো দুটো কনসেপ্ট আমি বলবো, একটা হচ্ছে এরিয়ার স্যালারি আর একটা হচ্ছে অ্যাডভান্স স্যালারি। এটা একটু বলবো এরিয়ার স্যালারি কি, অ্যাডভান্স স্যালারি কি। এরিয়ার স্যালারি মানে ধরো তুমি একজনের কাছে কাজ করেছো 12 মাস, সে তোমাকে 10 মাসের পেমেন্ট দিয়েছে, 2 মাস তার কাছে টাকা না থাকার জন্য তোমাকে বলেছে পরে দেবো এক্ষুনি টাকা নেই। হতেই পারে, সমস্ত এমপ্লয়ার তো ফাইন্যান্সিয়ালি সাউন্ড হয় না, কিছু কিছু এমপ্লয়ার থাকে তাদের হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, তোমায় পুরো 12 মাসের মাইনা দিতে পারেনি, 10 মাসের মাইনা দিয়েছে, 2 মাসের মাইনা তুমি এখনো হাতে পাওনি। তাহলে ইনকাম ট্যাক্সের যখন ইনকাম ক্যালকুলেশন হবে তুমি একটা যুক্তি খাড়া করতে পারো, আরে আমি তো 10 মাসের হাতে মাইনা পেয়েছি, সো 10 মাসের মাইনাটাই কনসিডার করা হোক। ইনকাম ট্যাক্স প্রভিশন বলছে না, 10 মাস হাতে পেয়েছো, 2 মাস বাকি আছে। তো আমরা এরিয়ার তো হয়েছে, ডিউ তো হয়েছে, ডিউ হলেই তোমার ইনকামের মধ্যে ঢুকে যাবে এবং তার উপর তোমার ট্যাক্স দিতে হবে। তুমি আজ না পাও পরে পাবে, সো ডিউ যে বছরে হচ্ছে সেই বছরই তোমার স্যালারির মধ্যে এরিয়া স্যালারি বলে ঢুকে গেল, কে স্যালারি ডিউ বলে এটা ট্যাক্সেবল হলো। ফিল করতে পারলাম? অর্থাৎ বেসিক স্যালারি 10 মাসের নিল আর ডিউ স্যালারি বা এরিয়া স্যালারি বলে 2 মাসের স্যালারি নিয়ে নিল, তোমার পুরো 12 মাসের স্যালারি কিন্তু ধরবে, সে তুমি হাতে ক্যাশ পাও বা না পাও। ইজ ইট ওকে? অ্যাডভান্স স্যালারি ব্যাপারটা কি? ধরো তুমি সেই একই গল্পে বলি, কোন একজনের কাছে জব করো, সে খুব ভালো এমপ্লয়ার, তোমাকে 12 মাসের মাইনা দিয়ে দিয়েছে, তোমার টাকার প্রয়োজন, তুমি তাকে রিকোয়েস্ট করেছো আমাকে 2 মাসের অ্যাডভান্স দেওয়া হোক, সে তোমাকে একই বছরে দাঁড়িয়ে গেলে কত মাসের মাইনা দিল? 14 মাসের মাইনা দিল। বেসিকের মধ্যে 12 মাস ঢুকিয়ে নিচ্ছ আর অ্যাডভান্স স্যালারির মধ্যে 2 মাস ঢুকিয়ে সেটাকে ট্যাক্সেবল করে নিতে হবে। ইনকাম ট্যাক্স বলছে ডিউ হচ্ছে যখন তখনই ট্যাক্সেবল করব, অথবা যখন অ্যাডভান্স পাচ্ছ তখনই ট্যাক্সেবল করব। ডিউ অর রিসিট হুইচ এভার ইজ আর্লিয়ার। ডিউ হলে ডিউ বলে ট্যাক্সেবল করব, আর যদি আগাম পাও তাহলে আগাম পেয়েছো বলে ট্যাক্সেবল করব। ইজ ইট ওকে? সো মাথায় রাখবো বেসিক স্যালারি পুরো ট্যাক্সেবল, এরিয়া স্যালারি পুরো ট্যাক্সেবল, অ্যাডভান্স স্যালারিও পুরো ট্যাক্সেবল। এছাড়া তুমি আর কি কি পেতে পারো? এখানে ফিস পেতে পারো, ফিস বাবদ যদি কিছু এমপ্লয়ারের কাছ থেকে পাও সম্পূর্ণ ট্যাক্সেবল। কমিশন পেতে পারো, কমিশন বাবদ যদি কিছু পাও সেটাও সম্পূর্ণ ট্যাক্সেবল। ফিস, কমিশন, ওভারটাইম করতে পারো সেক্ষেত্রে ওভারটাইম ওয়েজেস পেতে পারো, ওভারটাইম ওয়েজেসও তোমার পুরো ট্যাক্সেবল। এছাড়া তুমি কি পেতে পারো? বোনাস পেতে পারো অফিস থেকে, বোনাসও কিন্তু পুরোপুরি ট্যাক্সেবল। সো বেসিক এন্ড আদার্স এর মধ্যে তোমরা এই কটা আইটেম মাথায় রাখবে। কি কি? বেসিক স্যালারি, অ্যাডভান্স স্যালারি, এরিয়া স্যালারি, ফিজ, কমিশন, ওভারটাইম ওয়েজেস এবং বোনাস, এগুলো সম্পূর্ণ ট্যাক্সেবল। যত টাকা তুমি পাবে সেটা সম্পূর্ণভাবে ট্যাক্সেবল, কোনো রিলিফ নেই, কোনো ছাড়ছাড় কিছু নেই। এটা হলো কি, এই যে বেসিক এন্ড আদার্সটার মধ্যে এগুলো কভার হচ্ছে। আপ টু দিস ক্লিয়ার? এবার বেসিক স্যালারিতে একটা পে স্কেলের কনসেপ্ট আছে, পে স্কেল, সেটা আমি তোমাদের পরে এক্সপ্লেন করব, যদি প্রয়োজন পড়ে তাহলে এক্সপ্লেন করব, আদারওয়াইজ দরকার পড়বে না। ঠিক আছে? হতে পারে থাকতে পারে দুটো একটা সামসে। 1 মিনিট, পে স্কেলটা তোমাদের লাগে কিনা একটু দেখে নেই, কথা নয় প্লিজ। আছে, পে স্কেলটা একটু বলে রাখি, দুটো একটা সামসে কভার করেছে। বেসিক স্যালারিতে পে স্কেলটা রিলেটেড। এই যে বেসিক স্যালারি প্রথমে বললাম যেটা সম্পূর্ণ ট্যাক্সেবল, এখানে একটা কথা ওরা বলে পে স্কেল।
জিনিসটা একটু বুঝি। ধরো একজন এমপ্লয়ির পে স্কেলটা কতটুকু এরকম 6,000, 500, 8,000, 1,000, 15,000 এরকম একটা দেওয়া আছে, এটাকে বলে পে স্কেল। এবার এই পে স্কেলটাকে কি এটাকে বুঝতে হবে। এই যে প্রথমে 6,000 টাকা আছে মানে যে বছরে তুমি জয়েন করেছো সেই বছরের প্রত্যেক মাসে তোমার মাইনা কত 6,000 টাকা। তারপরের বছরে তোমার প্রত্যেক মাসে মাইনা বাড়বে কত 500। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো আমার জয়েন করা হয়েছে 1/4/2010 বা 2012 সালে আমি জয়েন করেছি, ঠিক আছে। আর আমার বলেছে অঙ্কে বলে দিয়েছে ইনক্রিমেন্ট ডিউ হয় প্রত্যেক বছর 1 জানুয়ারিতে, প্রত্যেক বছর ইনক্রিমেন্টটা ডিউ হয়। তার মানে বোঝো 2012 সালে আমার প্রত্যেক মাসে মাইনা কত করে 6,000 টাকা। 2012 সালে আমি কবে জয়েন করেছি 1 এপ্রিল 2012-তে, তাহলে 12 সালের প্রত্যেক মাসে আমার মাইনা কত 6,000। 13 সালে 1 তারিখে গিয়ে আমার কিন্তু মাইনা বেড়ে যাবে, বাড়বে কত, এই যে স্কেলে আছে 500 টাকা। তাহলে 13 সালে প্রত্যেক মাসে মাইনা পাবো কত 6,500 টাকা প্রতি মাস। এরপর 14 সালে 1 তারিখে আবার মাইনা বেড়ে যাবে, পাবো কত 500 টাকা করে বাড়লে হবে কত 7,000 টাকা পার মান্থ। তারপরের বছর 2015 সালে কত হবে, আবার 500 টাকা বাড়বে, 7,500 টাকা প্রতি মাসে। 2016 সালে আবার 500 টাকা বাড়লো, 8,000 টাকা প্রতি মাসে। দেখো 8,000 মানে পরের স্ল্যাবে পৌঁছে গেছে। এরপর 2017 সালে যখন তুমি পাবে 2017-য় কিন্তু 1 তারিখে তোমার মাইনে বাড়বে, মাইনা বেড়ে কত হবে স্যার, পরের এখানে ইনক্রিমেন্ট কত আছে 1,000, তার মানে 2017 সালে হবে তোমার প্রত্যেক মাসে মাইনা কত 9,000 টাকা। 2018-য় কত হবে 10,000। 2019-এ কত হবে 11,000। 2020-তে কত হবে 2020-তে 12,000। 2021-এ 13,000। 2022 14,000। 2023 15,000। স্যার আমি আমার স্কেলের টপে পৌঁছে গেছি, এরপরে কিন্তু আর ইনক্রিমেন্ট হবে না, আমার প্রত্যেক মাসে 15,000 দাঁড়িয়ে যাবে। এবার আমার প্রিভিয়াস ইয়ার কোনটা, আমার কারেন্ট প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2022-23, এর রেসপেক্ট আমি স্যালারি ইনকামটা ক্যালকুলেট করার চেষ্টা করছি যে 2022-23 আমার স্যালারি ইনকামটা কত। খেয়াল করে দেখো 22 সালে একরকম মাইনা পেয়েছি, 23 সালে একরকম মাইনা পেয়েছি। এই যে 22-23 প্রিভিয়াস ইয়ারে অ্যাকচুয়ালি 22 সালের ক মাস আছে 9 মাস, আর 23 সালের ক মাস 3 মাস। কারণ ইনকাম ট্যাক্স আমাদের কি ফাইন্যান্সিয়াল ইয়ার ফলো করা হয় এপ্রিল থেকে পরের বছরের মার্চ। তাহলে 2022 সালে আমরা কত পাবো 14,000 করে ক মাসে 9 মাস, প্লাস 2023 সালের মাইনা কত আছে 15,000 করে ক মাসের 3 মাস। সেন্সটা ক্লিয়ার করতে পারলে? তো এইভাবে যদি পে স্কেল থাকে তোমাকে অ্যানালিসিস করে দেখে নিতে হবে যে প্রিভিয়াস ইয়ার 22-এ কত মাইনা ছিল, 23-এ কত মাইনা ছিল। আর প্রিভিয়াস ইয়ার 22-23 মানে 22 সালের ক মাস 9 মাস। কি করে 9 মাস স্যার, এপ্রিল থেকে কাউন্ট করো, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 9 মাস, দেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস। সো 12 মাসের মাইনা তোমাকে নিতে হবে। সো এইভাবে পে স্কেল ক্যালকুলেট করতে হয়। ইজ ইট ক্লিয়ার? সো আমাদের স্যালারির প্রথম যে পার্ট বেসিক এন্ড আদার্স এর মধ্যে তাহলে আমাদের কভার হচ্ছে কারা কারা, বেসিক স্যালারি, অ্যাডভান্স স্যালারি, এরিয়া স্যালারি, ফিজ, কমিশন, ওভারটাইম ওয়েজেস, বোনাস। আরো কিছু থাকতে পারে, এই লেভেলে এটুকু জানলে যথেষ্ট, যে এগুলো পুরোপুরি ভাবে ট্যাক্সেবল হবে। যদি বেসিক স্যালারি পার মান্থ বলে দেয় তাহলে ইন্টু 12 করে মিটে গেল। আর যদি পে স্কেল বলে তাহলে পে স্কেলটাকে অ্যানালিসিস করে যেমন আমি করলাম যে আমার 22-23-এ 22 সালে কত মাইনা আর 23 সালে কত মাইনা, 22 সালের মাইনা ইন্টু 9 আর 23 সালের মাইনা ইন্টু 3। ক্লিয়ার?
করে টোটাল টাকাটা বেসিক স্যালারিতে বসিয়ে দেবো। এরপর যেটা আছে আমাদের সেকেন্ড কম্পোনেন্ট যেটা স্যালারির, সেটা কি ছিল? অ্যালাউন্সেস। বেসিক এন্ড আদার্স কভার করে নিলাম, তার মধ্যে কারা কারা আসে। এবার আমি ডিসকাশন স্টার্ট করছি অ্যালাউন্সেস। অ্যালাউন্সেস জিনিসটা কি, অ্যালাউন্সেস এর মধ্যে কি কি কভার হবে, এন্টায়ার থিং আই উইল ডিসকাস। তো এসো নেক্সট পার্ট, অ্যালাউন্সেস। অ্যালাউন্সেস, অ্যালাউন্সেস কথার মানে হচ্ছে এমপ্লয়ার এমপ্লয়িকে বিভিন্ন পারপাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট টাইম ইন্টারভেলে তোমাকে দেবে। বোঝা গেল না? ধরো তোমার মেডিকেল কিছু এক্সপেন্সেস আছে, ওষুধ টষুধ কিনে খেতে হয়, তো এমপ্লয়ার চাইছে যে আমার এমপ্লয়ি যাতে ওষুধ কিনতে অসুবিধা না হয়, তার জন্য একটা টাকা আমি ওকে দেব প্রত্যেক মাসে। স্যার, ইউ আর ভেরি ইম্পর্টেন্ট টু মি, অ্যাজ এ এমপ্লয়ার আমি ফিল করছি তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তোমাকে হ্যাপি রাখাটা আমার ইম্পর্টেন্ট। আর প্রত্যেক বিজনেসম্যান জানে যে এমপ্লয়িরাই হচ্ছে বিজনেসের মেন রিসোর্স, তারা যদি খুশ থাকে বিজনেস চলবে ভালো। সো এমপ্লয়ি, এবং যে এমপ্লয়ি ভ্যালুয়েবল এমপ্লয়ি, যার যথেষ্ট গুরুত্ব আছে বিজনেসে, তার থাকা না থাকার উপর বিজনেসের সাকসেস বা ফেলিয়ার ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়ার সবসময় তার টেক কেয়ার করবে। তো এমপ্লয়ার চিন্তা করছে যে আমার ওর ওষুধ কেনবার খরচা আছে, তোর জন্য আমি একটা মাসে মাসে টাকা দেবো। দ্যাট ইজ মেডিকেল অ্যালাউন্সেস। ওর বাড়িতে চাকর আছে, চাকরকে যাতে পয়সা দিতে পারে তার জন্য আমি দেবো কি, ওকে সার্ভেন্ট অ্যালাউন্সেস। ও টিফিন খায়, টিফিন খাওয়ার পয়সা যাতে অ্যারেঞ্জ করতে হয় তার জন্য দেবো টিফিন অ্যালাউন্সেস। সো বিভিন্ন পারপাসে, ঘর বাড়ি ভাড়া বাড়িতে থাকে, ভাড়া বাড়িতে থাকে যাতে ভাড়া পে করতে অসুবিধা না হয় তার জন্য দেবো কি, হাউস রেন্ট অ্যালাউন্সেস। ছেলে মেয়ে লেখাপড়া করে, ছেলে মেয়ে লেখাপড়ার সুবিধার্থে কি দেবো, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তো এরকম বহু রকম অ্যালাউন্সেস একজন এমপ্লয়ার এমপ্লয়িকে দিয়ে থাকে। বুঝতে পারলাম অ্যালাউন্সেস জিনিসটা কি? একটা নির্দিষ্ট টাকা নির্দিষ্ট সময় অন্তে কে কাকে দেবে, মালিক দেবে কর্মচারীকে, এমপ্লয়ার দেবে এমপ্লয়িকে। কেন দেয় স্যার? ইউ আর ইম্পর্টেন্ট টু মি, তুমি যদি আমার কাছে গুরুত্বপূর্ণ হও ডেফিনেটলি আই উইল বি টেকিং কেয়ার অফ ইউ। তো সেই সেন্সে স্যার, তাহলে প্রত্যেকটা এমপ্লয়ি কি সমস্ত অ্যালাউন্সেস পায়? না স্যার, সেটা তো ডিপেন্ড করবে তোমার চাকরির শর্ত অনুযায়ী। আমরা তো ইনকাম ট্যাক্স ডিসকাস করছি, আমরা ইনকাম ট্যাক্সের যে একজন এমপ্লয়ি যদি এই অ্যালাউন্সেস পায় তার ট্যাক্সেবিলিটি কি হবে। কিন্তু এমন ধারণা ভুল যে তাহলে প্রত্যেক এমপ্লয়ি এই ধরনের অ্যালাউন্সেস পায়। এটা ডিপেন্ড করছে তোমার কোয়ালিটি এবং তোমার এমপ্লয়ার তোমার কি দেবে না দেবে সেটা তার উপর। কিন্তু ইনকাম ট্যাক্সে তো আমরা কমপ্লিট জিনিসটা ডিসকাস করছি, আমরা সেরকম একজন এমপ্লয়িকে ধরে ডিসকাস করছি যে সব রকম সুবিধা পায়, তাকে ধরে আমরা জিনিসটা করছি। আমার কথা বোঝা যাচ্ছে? তো অ্যালাউন্সেস হচ্ছে আমরা বলতে পারি স্পেসিফিক অ্যামাউন্ট, স্পেসিফিক মানে বুঝতে পারছিস নির্দিষ্ট অ্যামাউন্ট given, specific amount given at a specific interval, হয় প্রত্যেক মাসে মাসেই জেনারেলি দেওয়া হয়, for a specific purpose, নির্দিষ্ট উদ্দেশ্যে নির্দিষ্ট টাকা নির্দিষ্ট ইন্টারভেলে কে কাকে দেয়, এমপ্লয়ার দেয় এমপ্লয়িকে। স্পেসিফিক অ্যামাউন্ট, স্পেসিফিক ইন্টারভেল এন্ড স্পেসিফিক পারপাস। যেমন চিকিৎসা খরচার জন্য তোমাকে দিচ্ছে কি, মেডিকেল অ্যালাউন্সেস। কত টাকা দিচ্ছে? প্রত্যেক মাসে 1000 টাকা করে দিচ্ছে। এরকম বিভিন্ন রকম অ্যালাউন্সেস কিন্তু কে কাকে দেয়, মালিক তার কর্মচারীকে দেয়। ডিপেন্ড করছে সেই কর্মচারীর ওয়েট, সেই কর্মচারীর ইম্পর্টেন্স, তার উপর মালিক ডিসাইড করবে তোকে কি কি দেবে। এখন যত রকম অ্যালাউন্সেস পায় সেটাকে আমরা তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করছি ফর ট্যাক্সেবিলিটি পারপাস। সো অ্যালাউন্সেস কে আমরা তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করছি। প্রথমে আমি লিখব ক্যাটাগরি 1-এ সেই অ্যালাউন্সেস যেটা পুরোপুরি ভাবে ট্যাক্সেবল হয়, অ্যালাউন্সেস which are fully taxable, fully taxable। মানে একজন এমপ্লয়ার এই যে অ্যালাউন্সেস গুলো আমি বলবো এক্ষুনি এর নিচে লিখবো, সেগুলো যদি একজন এমপ্লয়ি পায়, ধরো মেডিকেল অ্যালাউন্সেস যত টাকা পেলো সেটা পুরো ট্যাক্সেবল, সে খরচ করুক বা না করুক, বেশি করুক কম করুক, ইনকাম ট্যাক্স কিছু দেখবে না। এই অ্যালাউন্সেসটা পেয়েছো, কত পেয়েছো, পুরো ট্যাক্সেবল, মানে তোমার ইনকামের মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে, যে ইনকামের উপর তোমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে।
তাহলে যে সমস্ত অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল হয় তার মধ্যে আমরা প্রথমে নেব ডিয়ারনেস অ্যালাউন্স। স্যার ডিয়ারনেস অ্যালাউন্সেসটা কি? যেটাকে বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা। স্যার অ্যালাউন্সেসকে বাংলায় কি বলে? ভয়কা তয়কা ভাতা। ভাত থেকে আকার যোগ করলে ভাতা, অ্যালাউন্সেস। ডিয়ারনেস অ্যালাউন্সেস কেন দেয় স্যার? এমপ্লয়ার কেন দেয়? প্রত্যেক এমপ্লয়ি তার যাতে লিভিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারে সেজন্য। দেখো বাজার তো বাড়ছে, তোমার নির্দিষ্ট একটা জিনিস ব্যবহার করবার অভ্যাস ধরো আছে, এবার সেই জিনিসটার দাম ক্রমশ বাড়ছে, তো মালিক চাইছে যে তুমি সেই জিনিসের অভ্যাসটা মেনটেন করো, তার জন্য তোমার এক্সট্রা পয়সা লাগবে, তার জন্য তোমার লিভিং স্ট্যান্ডার্ডটা যাতে বজায় থাকে তার জন্য মালিক তোমাকে একটা টাকা প্রত্যেক মাসে দিচ্ছে, সেটাকে আমরা বলছি কি? ডিয়ারনেস অ্যালাউন্সেস। যত টাকা ডিয়ারনেস অ্যালাউন্সেস একজন এমপ্লয়ি পাবে সেটা পুরোপুরি ট্যাক্সেবল। এছাড়া ফিক্সড মেডিকেল অ্যালাউন্সেস, নির্দিষ্ট পরিমাণ টাকা যেটা তোমার চিকিৎসাজনিত খরচের জন্য মালিক তোমাকে দিয়ে থাকে, সেটাও পুরোপুরি ট্যাক্সেবল। আপাত দৃষ্টিতে মনে হতে পারে স্যার সত্যি সত্যি আমি ওষুধ কিনেছি স্যার, তাহলে ওই খরচটা বাদ দিয়ে বাকিটা ট্যাক্সেবল হওয়া উচিত না। ইনকাম ট্যাক্স বলছে না, ও খরচ করলো, তুমি মেডিকেল অ্যালাউন্সেস পেয়েছো, যত টাকা পেয়েছো ট্যাক্সেবল। মানে ট্যাক্সেবল ইন দ্য সেন্স কি? তোমার ইনকামের মধ্যে ওটা ঢুকে নেবে, তাহলে ইনকাম বেশি হলে তার উপর ট্যাক্স দিতে হবে বেশি। ইজ দ্যাট ওকে? ডিএনএস অ্যালাউন্সেস, ফিক্সড মেডিকেল অ্যালাউন্সেস, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস যেটাকে আমরা সিসিএ বলি, ইন শর্ট সিসিএ। বা আরো কি বললাম? সার্ভেন্ট অ্যালাউন্সেস, যেটা পুরোপুরি ট্যাক্সেবল হয়। সার্ভেন্ট অ্যালাউন্সেস, টিফিন অ্যালাউন্সেস পুরোপুরি ট্যাক্সেবল হয়। তো এই অ্যালাউন্সেস গুলো কি হয় স্যার? পুরোপুরি ট্যাক্সেবল। যত টাকা তুমি পাবে পুরো ট্যাক্সেবল। এই পাঁচটা নাম তোমরা মাথায় রাখবে: ডিয়ারনেস অ্যালাউন্সেস, ফিক্সড মেডিকেল অ্যালাউন্সেস, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, সার্ভেন্ট অ্যালাউন্সেস, টিফিন অ্যালাউন্সেস। একজন এমপ্লয়ি যত টাকা পায় এই বাবদ পুরো টাকাটা ট্যাক্সেবল হয়। ক্লিয়ার? সেকেন্ড ক্যাটাগরির অ্যালাউন্সেস আমি লিখবো। এই অ্যালাউন্সেস গুলো কি হয়? এই অ্যালাউন্সেস গুলোর ক্ষেত্রে এরা ট্যাক্সেবল হয়, বাট আফটার ডিডাক্টিং রিলেটেড এক্সপেন্স। যে উদ্দেশ্যে দিচ্ছে সেই পারপাসে তুমি খরচ যেটা করেছো সেটা বাদ দিয়ে বাকিটা ট্যাক্সেবল। তো এখানে আমরা লিখছি ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল হবে আফটার ডিডাক্টিং, বাদ দিয়ে, আফটার ডিডাক্টিং রিলেটেড এক্সপেন্স, ওই সম্পর্কিত যে খরচা সেটা বাদ দিয়ে ট্যাক্সেবল হবে। এর মধ্যে আমি 6টা অ্যালাউন্সেস এর কথা বলবো। এই অ্যালাউন্সেস গুলোর ক্ষেত্রে কি বললাম? তোমায় যে উদ্দেশ্যে দিচ্ছে সেই উদ্দেশ্যে তুমি যতটুকু খরচ করেছো, করার পর যদি বাড়তি কিছু থাকে সেটা ট্যাক্সেবল করবে। কি কি এর মধ্যে? স্যার প্রথম হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্সেস। অফিস থেকে তুমি যদি ট্রাভেলিং অ্যালাউন্সেস পাও, যত টাকা পাবে তার থেকে রিলেটেড খরচা বাদ দিয়ে বাকিটা ট্যাক্সেবল। ডেইলি অ্যালাউন্সেস, ট্রাভেলিং অ্যালাউন্সেস, ডেইলি অ্যালাউন্সেস, convenience allowances, CONVEYANC, convenience allowances, uniform allowances, research allowances, SEARCH, research allowances, এবং আরো একটা হচ্ছে হেল্পার অ্যালাউন্সেস। এই 6টা অ্যালাউন্সেস এর ক্ষেত্রে মাথায় রাখবে যে পারপাসে দিচ্ছে সেই রিলেটেড খরচা বাদ দিয়ে যদি সারপ্লাস থাকে বা এক্সেস থাকে সেটা ট্যাক্সেবল হবে। ট্রাভেলিং অ্যালাউন্সেস, তুমি কোথাও ট্রাভেল করবে অফিস পারপাসে, সেই পারপাসে ট্রাভেলিং অ্যালাউন্সেস পাও তুমি। ডেইলি অ্যালাউন্সেস, ট্রাভেল করতে গেছো সেখানকার ডেইলি একটা তোমার মিনিমাম একটা খরচা থাকে ডেইলি বেসিসে, সেই জন্য ডেইলি অ্যালাউন্সেস প্রোভাইড করা হয়, রোজকার যে ডেইলি অ্যালাউন্সেস। কনভিনিয়েন্স অ্যালাউন্স, অফিস থেকে অফিসের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, তার জন্য কিছু খরচপত্র হয়, সেটাকে মিট আপ যাতে করতে পারো তার জন্য তোমায় দেয় কি? কনভিনিয়েন্স অ্যালাউন্সেস। ইউনিফর্ম অ্যালাউন্সেস, অফিসের যাতে প্রপার ইউনিফর্ম মেনটেন করতে পারো তার একটা খরচা আছে, সেটার জন্য ইউনিফর্ম অ্যালাউন্সেস। রিসার্চ, তুমি যদি সেই লেভেলের এমপ্লয়ি হও, রিসার্চ কাজে ইনভলভ আছো, সায়েন্টিস্ট টাইপ এমপ্লয়ি, তুমি রিসার্চের কাজ করো, তাহলে রিসার্চের বিভিন্ন খরচা আছে, বিভিন্ন কেমিক্যাল হাবিজাবি ইনস্ট্রুমেন্ট কিনতে হয়, সেই রিলেটেড তোমায় সাপোর্ট দিচ্ছে। হেল্পার অ্যালাউন্সেস, তুমি ভ্যালুয়েবল এমপ্লয়ি, তোমার একজন হেল্পার সবসময় লাগে অ্যাসিস্ট করবার জন্য, তাকে পয়সা দিতে হয়, তার জন্য তুমি যাতে তাকে পেমেন্ট করতে পারো তার জন্য তোমায় একটা টাকা দিচ্ছে। তো যে উদ্দেশ্যেই দিক, এই অ্যালাউন্সেস গুলো একজন এমপ্লয়ি পেলে
খরচ বাদ দিয়ে বাকিটা ট্যাক্সেবল। স্যার ধরুন যত টাকা পেয়েছে তার চেয়ে খরচ বেশি, তাহলে ট্যাক্সেবল কিছু হবে না। পেয়েছি 10,000, খরচা করেছি 12,000, তাহলে কিছুই ট্যাক্সেবল হবে না। বোঝা গেল? তাহলে কিছু অ্যালাউন্সেস যেটা বললাম ফুললি ট্যাক্সেবল, কিছু অ্যালাউন্সেস যেটা বললাম খরচ বাদ দিয়ে ট্যাক্সেবল। এইবার আমরা থার্ড ক্যাটেগরির অ্যালাউন্স দেখব, যে ক্ষেত্রে এইবার যে থার্ড ক্যাটেগরির অ্যালাউন্সেস যেটা পড়ব, এই অ্যালাউন্সেস গুলোর ক্ষেত্রে কি ইনকাম ট্যাক্স একদম স্পেসিফিক অ্যামাউন্ট বলে দিয়েছে যে এত টাকা ছাড় দেবে। তুমি খরচ কি করছো না করছো কিছু দেখবে না, যত পেয়েছো তার থেকে বলেছে স্পেসিফিক অ্যামাউন্ট ছাড় দেবে। সো এই অ্যালাউন্সেস এর ক্ষেত্রে কি আমরা বলতে পারি, স্পেসিফিক অ্যামাউন্ট ইজ ডিডাক্টেড, স্পেসিফিক অ্যামাউন্ট ইজ এক্সেম্পটেড অর ডিডাক্টেড। একদম নির্দিষ্ট টাকা ছাড় দেবে। এর মধ্যে প্রথমে আমি ডিসকাস করব নাম্বার 1, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কেন দিচ্ছে এই অ্যালাউন্সেস বস তোমায়? যাতে তুমি তোমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচা বাইতে পারো। ধরো তোমায় দিয়েছে সে 15,000 টাকা, লিখলে প্রথমে ছাড় যাবে কত এর থেকে, ইনকাম ট্যাক্স বলছে এর থেকে তুমি বাদ নিতে পারবে লেস এক্সেমশন, বলছে রুপিস ম্যাক্সিমাম 100 rupees per month per child for a maximum of 2 children, for a maximum of 2 children। তার মানে কি দাঁড়ালো, মাসে সর্বোচ্চ 100 টাকা ছাড় পেতে পারি, ম্যাক্সিমাম কটা বাচ্চার জন্য? দুটো বাচ্চার জন্য। তাহলে ধরো আমার দুটো বাচ্চা আছে, তাহলে 100 টাকা প্রতি মাসে ছাড় পেলে একটা বাচ্চার জন্য 12 মাসে ছাড় পাবো কত? 1200 টাকা। তাহলে দুটো বাচ্চার জন্য 12 দুয়ে 2400 টাকা। তাহলে 15,000 থেকে 2400 টাকা ছাড় পেয়ে আমার ট্যাক্সেবল হবে কত? স্যার 12,600 টাকা। ফিল করতে পারলাম আমার কথা? একজন এমপ্লয়ি যত টাকা চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পাবে তার থেকে ছাড় পাবে কত? ম্যাক্সিমাম 100 টাকা প্রতি মাসে। কটা বাচ্চার জন্য? দুটো বাচ্চার জন্য। এবার ধরো তোমার একটাই বাচ্চা, তুমি কিন্তু 100 টাকা একটা বাচ্চার জন্য 1200 টাকা ছাড় পাবে। স্যার ধরুন 4টে বাচ্চা, তাহলে দুটো বাচ্চারই ম্যাক্সিমাম ছাড় পাবে। কম হলে কম, বেশি হলে আপ টু 2। ফিল করতে পারলে? তুমি এরকম বলতে দুটো ফিক্স না, তোমার দুটো বাচ্চা থাকতে হবে তবে দুটো বাচ্চার ছাড় পাবে। সো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে মানে বাচ্চাদের লেখাপড়ার জন্য তুমি যদি এমপ্লয়ারের কাছ থেকে কিছু টাকা পেয়ে থাকো, ছাড়ের পরিমাণ কতটুকু পাওয়া যায়? নির্দিষ্ট ছাড়। খরচ কত করেছো না করেছো, কম করেছো বেশি করেছো, তোমার ছেলে মেয়ে পড়ে পড়ে না এসব কিচ্ছু না, যা পেয়েছো 100 টাকা প্রতি মাসে সর্বোচ্চ ছাড়। না পেলে স্যার ছাড়ের প্রশ্ন নেই। ইজ দ্যাট ওকে? সো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে তাহলে প্রশ্ন যদি করি সর্বোচ্চ ছাড়ের পরিমাণ কত? 100 টাকা প্রতি মাসে, সর্বোচ্চ কটা বাচ্চার জন্য? দুটো বাচ্চার জন্য। এবার আমি বলবো হস্টেল অ্যালাউন্সেস। বাচ্চা আমার হস্টেলে থাকে, মালিক জানতে পেরেছে, মালিক জানতে পেরে বলছে হস্টেলের তো খরচা আছে। মালিক বলছে কটা বাচ্চা? 3টে বাচ্চা। বলছে 500 টাকা করে প্রতি মাসে দেব। তাহলে 500 টাকা করে প্রতি মাস, কত মাসে বছর? 12 মাসে। 500 × 12, কটা বাচ্চা আমার? 3টে। বস খুব ভালো, 3টে বাচ্চাকেই দিয়েছে। তাহলে 500 × 12 6000 × 3, টোটাল টাকা পেলাম কত? 18। ইনকাম ট্যাক্স বলছে 18,000 পেয়েছো, ছাড় দেব কত? এক্সেমশন পাবে ম্যাক্সিমাম 300 পার মান্থ। ম্যাক্সিমাম কত? 300 প্রতি মাসে। ফর কতগুলো চিলড্রেন? ফর আ ম্যাক্সিমাম অফ 2 চিলড্রেন। সর্বোচ্চ দুটো বাচ্চার জন্য ছাড় পাবে। মাসে কত করে? 300। তা 300 টাকা করে মাসে ছাড় পেলে 12 মাসে কত? 3600। দুটো বাচ্চার জন্য কত? 3600 × 2 7200। তাহলে 7200 টাকা ছাড় পেয়ে বাকি আমার হচ্ছে 10,800 টাকা হবে আমার ইনকামের সঙ্গে যোগ। মানে যত টাকা তুমি পাচ্ছ ইনকাম ট্যাক্স তোমাকে রিলিফ দিল যে তুমি ছাড় নাও, 300 টাকা প্রতি মাসে ছাড় নিয়ে, দুটো বাচ্চার জন্য 7200 টাকা ছাড় নিয়ে তোমার ট্যাক্সেবল স্যালারি কত? 10,800। স্যার 10,800 गवर्नमेंट के टैक्स देबो ना सर, এটা टैक्सेबल सैलरी, मतलब इसके ऊपर अभी टैक्स ক্যালকুলেট करना है স্যার, নাহলে যাই ইনকাম করছি তাই যদি ট্যাক্স দিয়ে খাবো কি? আমরা এখন ক্যালকুলেট করছি কি? ট্যাক্সেবল ইনকাম।
যেটার ওপর আমায় ক্যালকুলেট করতে হবে কত টাকা, একটা পার্সেন্টেজ করতে হবে। সেগুলো আমরা শিখবো একটু হায়ার সেকশনে গিয়ে, যে হাউ টু ক্যালকুলেট ট্যাক্স লায়াবিলিটি, মানে গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দেবো, এত টাকা ইনকাম হলে কত টাকা ট্যাক্স দেবো, সেগুলো আমরা পরে, সেগুলো অ্যাসেসমেন্ট পার্ট আমরা পরে শিখবো। আপাতত আমরা শিখছি স্যালারি ইনকামটা কতটা আমার, ট্যাক্সেবল স্যালারি ইনকাম, যার ওপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, সেই ইনকাম কিভাবে করতে হয় সেটা শিখছি। সো দুটো জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, আর একটা কি বললাম, হস্টেল অ্যালাউন্সেস। এরপর নাম্বার 3, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস। ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস কেন দেয় স্যার? ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস দেওয়া হয় যাতে অফিস থেকে তুমি বাড়িতে যেতে গেলে তোমার গাড়ি ভাড়া খরচা আছে, সেটার সাপোর্ট হিসেবে তোমাকে ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস দেওয়া হয়। স্যার ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস যদি একজন এমপ্লয়ি পায় সেটা ফুললি ট্যাক্সেবল হয়, ফুললি ট্যাক্সেবল হয় যদি কিনা ইফ ইউ আর এ নর্মাল এমপ্লয়ি। নর্মাল মানে জেনারেল এমপ্লয়ি। স্যার জেনারেল মানে, মানে তোমার কোনো হ্যান্ডিক্যাপ বা অসুস্থতা এরকম কিছু না, তুমি অন্ধ নাও, কানা নাও, খোঁড়া নাও, এরকম সুস্থ ব্যক্তি, হেলদি এমপ্লয়ি, তার ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস যত টাকা পাবে পুরোপুরি ট্যাক্সেবল। আর তুমি যদি ইফ যদি এমপ্লয়ি ব্লাইন্ড মানে অন্ধ বা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড হয়, অর্থোপেডিক্যালি মানে মানে ল্যাংড়া বা খোঁড়া বা এই ধরনের কিছু, সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স বলেছে একটা ছাড় দেব। কত টাকা? 3200 টাকা পার মান্থ ছাড় পাওয়া যাবে। ছাড় পেয়ে বাকি টাকাটা ট্যাক্সেবল হবে। তাহলে ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস এর রিলিফ কারা পাবে? যারা অন্ধ, ব্লাইন্ড এবং যারা অর্থোপেডিক্যালি, অর্থোপেডিক্যালি মানে ওই কানা খোঁড়া, কানা এবং খোঁড়া যাদেরকে বলা হচ্ছে, মানে হাড় কোড় মেকা টেরা ভাঙা, তাদের জন্য ছাড়টা ব্যবস্থা। ওকে, সো ব্লাইন্ড এবং অর্থোপেডিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য 3200 টাকা সর্বোচ্চ পার মান্থ ছাড় পাওয়া যাবে, গিয়ে ট্যাক্সেবল হবে। আর নর্মাল সুস্থ এমপ্লয়ীদের জন্য কোনো ছাড় নেই, পুরো ট্রান্সপোর্ট অ্যালাউন্সের টাকা ট্যাক্সেবল। তাহলে চিলড্রেন, হস্টেল, ট্রান্সপোর্ট, এই তিনটে। আরো একটা অ্যালাউন্সেস জানতে হবে স্যার, অনেকগুলো আছে, তোমার এই ক্লাস 11 লেভেলে 4টে জানলেই হবে। চিলড্রেন জেনে গেছে অলরেডি, কত ছাড় যেন? 100 টাকা প্রতি মাসে, সর্বোচ্চ দুটো বাচ্চা। হস্টেলে ছাড় কত পাওয়া যায়? 300, সর্বোচ্চ দুটো। আর ট্রান্সপোর্টে সুস্থ ব্যক্তি হলে নো ছাড়, আর অন্ধ বা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ হলে 3200 টাকা পার মান্থ ছাড়। এইবার 4 নম্বর, সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। এটা একটু খুব ভালো করে দেখবো, একটু ডিটেল আছে এতে। প্রথমত, হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড, বস আমাকে দিয়েছে। স্যার হাউস রেন্ট অ্যালাউন্সেস বস কেন দিয়েছে? যাতে আমি যদি ভাড়া বাড়িতে থাকি, সেই বাড়ির ভাড়াটা আমি যাতে সময় দিতে পারি, তার জন্য বস আমাকে এইচআরএ দেয়। হাউস রেন্ট অ্যালাউন্সেস ইন শর্ট আমরা কি বলি? এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্সেস। ধরো দিয়েছে আমাকে, একটা টাকা দিয়েছে, এবার প্রশ্ন হচ্ছে এই টাকাটা কি পুরো ট্যাক্সেবল হবে না আমি কিছু ছাড় ছোট পাবো? ইনকাম ট্যাক্স বলছে পাবে ছাড়। ছাড় পেতে হলে প্রথম কন্ডিশন মাথায় রাখতে হবে যে তোমাকে সত্যি সত্যি ভাড়া বাড়িতে থাকতে হবে। তুমি যদি নিজের বাড়ি থাকো, নিজের বাড়ি আছো, বস এইচআরএ দিচ্ছে, বস তোমার উপর খুব স্যাটিসফাই। যখন কেউ কারোর উপর সন্তুষ্ট হয় না, বিভিন্ন ভাবে তাকে খুশি করে, তার দরকার না থাকলেও দেয়, এটা ফ্যাক্ট। আমার নিড আছে, আমার দরকার আছে, তোমাকে তোমাকে খুশি রাখতেই হবে আমাকে, তো এইচআরএ দিচ্ছে। যদিও কিনা আমার নিজস্ব বাড়ি আছে, আমি নিজের বাড়িতেই থাকি, ভাড়া বাড়িতে থাকি না, তবু আমাকে হাউস রেন্ট অ্যালাউন্স দিচ্ছে। তো বলছে হাউস রেন্ট অ্যালাউন্সেস যদি আমি পাই এবং আমি যদি কোনো ভাড়া বাড়িতে না থাকি, আমি নিজের বাড়িতে থাকি, তাহলে 1 পয়সাও ছাড় পাবো না, পুরো হাউস রেন্ট অ্যালাউন্সেস এর টাকা ট্যাক্সেবল। ছাড় ইনকাম ট্যাক্স বলছে দেব যদি সত্যিই তুমি ভাড়া বাড়িতে থাকো। বোঝাতে পারলাম? হাউস রেন্ট অ্যালাউন্সেস যত টাকা পাবে তার থেকে রিলিফ পাবে, ছাড় পাবে, বাদ দিতে পারবে কিছু টাকা যদি কিনা সত্যি তুমি ভাড়া বাড়িতে থাকো। স্যার সত্যিই আছি ভাড়া বাড়িতে, তাহলে কত টাকা ছাড় পাবো? তো সেকশন হচ্ছে লেস এক্সেমশন আন্ডার সেকশন 1013A and রুল 2A। এর আন্ডারে বলা হয়েছে লিস্ট অফ দ্য ফলোইং, LEAST, লিস্ট মানে ন্যূনতম, লিস্ট অফ দ্য ফলোইং। তোমাকে নিচে 3টে অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে, 1,
2, 3, তিনটে অ্যামাউন্ট তোমায় ক্যালকুলেট করতে হবে। সেই তিনটে অ্যামাউন্টের মধ্যে কটা অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে? তিনটে। আমি বলবো কি কি ক্যালকুলেট করতে হবে। এই তিনটে অ্যামাউন্ট যেটা ক্যালকুলেট করলে এর মধ্যে যেটা ছোট সেটা তুমি অ্যাকচুয়াল যে এইচআর রিসিভ করেছো তার থেকে বাদ দিতে পারবে, দিয়ে তুমি পাবে কি ট্যাক্সেবল এইচআর। কিভাবে এইচআর এ ট্যাক্সেবিলিটি বার করতে হয় স্যার? যত টাকা তুমি পাবে তার থেকে যদি সত্যিই ভাড়া বাড়িতে থাকো তিনটে অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে, ছোট অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকি টাকাটা ট্যাক্সেবল হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই যে তিনটে অ্যামাউন্ট আপনি মার্ক করলেন, দিস ওয়ান, দিস ওয়ান এবং দিস ওয়ান, এই তিনটে অ্যামাউন্ট কি? প্রথমটা হচ্ছে 40 or 50% অফ স্যালারি। হয় 40% নিতে হবে নতুবা 50%। 50% তখন নেব যদি কিনা তুমি ভাড়া বাড়ি যেটা নিয়েছো সেটা মেট্রোপলিটন সিটিতে হয়। মেট্রোপলিটন সিটি বলতে জেনারেলি চারটে শহরকে বোঝায়, কলকাতা, মুম্বাই, দিল্লি এবং চেন্নাই। তুমি যদি ভাড়া বাড়িটা কলকাতা, মুম্বাই, দিল্লি বা চেন্নাইয়ের কোথাও নাও তাহলে তোমার যা স্যালারি, স্যালারি 50%। স্যালারির 50% মানে স্যালারি তো ক্যালকুলেশন করবার চেষ্টা করছি স্যার। স্যার এই পারপাসে স্যালারি বলতে বোঝানো হয়েছে এইচআর এ পারপাসে। এইচআর এ পারপাসে স্যালারি মিনস ওই ভদ্রলোক যার করছি তার বেসিক প্লাস ডিএ প্লাস ফিক্স কমিশন, ফিক্স কমিশন অন টার্নওভার বা ফিক্স কমিশন, বেসিক প্লাস ডিএ প্লাস ফিক্স কমিশন, এই তিনটা অ্যামাউন্টের টোটাল করে যেটা হবে তার 50%। সাপোজ আমরা যার করছি সে হচ্ছে মিস্টার এক্স, তো মিস্টার এক্স এর ধরো বেসিক বলেছে 1,20,000, ডিএ হচ্ছে 60,000, কমিশন কিছু নেই, তাহলে টোটাল কত হলো 1,80,000, তার 50%। স্যার 50% কেন নিলাম? আমি ধরে নিলাম সে যে ভাড়া বাড়িতে থাকে সেটা কোথাকার? কলকাতা, তাহলে 1,80,000 50% কত হয়? 90,000 টাকা। তাহলে এখানে একটা অ্যামাউন্ট কি হবে? 90,000 টাকা। বোঝাতে পারলাম? এইচআর এ যত টাকা রিসিভ করেছে সেটা উপরে লিখে নিয়েছে। সাপোজ এইচআর এ রিসিভ করেছো তুমি 72,000 টাকা, 6,000 টাকা প্রতি মাসে। 72,000 টাকা এইচআর এ রিসিভ করেছো, তোমায় ক্যালকুলেট করতে হবে 72 থেকে ছাড় পাবো কত। তার জন্য তোমায় কি করতে হবে? তিনটে অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে। প্রথমটা কি? হয় 40 অথবা 50। 50% ধরবো কখন? যদি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই হয়। আর অন্যান্য শহরে হলে বা অন্যান্য জায়গায় হলে 40%। বারাসাতে একটা ভাড়া বাড়িতে থাকে 40% নেব। রাজারহাট একটা ভাড়া বাড়িতে কি 40? রাজারহাট কি কলকাতা? যদি কলকাতা কনসিডার করে এখনো তো আমাদের ডিস্ট্রিক্টেই আছি, নর্থ চব্বিশ পরগনা, সো আমরা 40% নেব। নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল, না নেক্সট হচ্ছে রেন্ট পেইড মাইনাস 10% অফ স্যালারি। যে ভাড়া বাড়িটায় আমি থাকি ধরো সেখানে আমি 8,000 টাকা প্রতি মাসে ভাড়া দিই, তাহলে 12 মাসে ভাড়া কত দিই? 96,000 টাকা। রেন্ট পে করি 96 মাইনাস 10% অফ স্যালারি। এর স্যালারি কত? এখানে 90,000 টাকা বার করে রেখেছিলাম না, তার 10% মানে কত হয়? 90,000-এর 10, না সরি 90 কত, 1,80,000 না, 1,80,000 10% হয় 18,000 টাকা। 90 তো 50% করে এসেছিল, অ্যাকচুয়াল স্যালারি তো 1,80,000, তো 1,80,000 10% কত? 18,000। তো 96 থেকে 18 বাদ দিলে 78,000 টাকা। 96 থেকে 18 বাদ দিলে কত হয়? 78,000 টাকা। তাহলে একটা অ্যামাউন্ট বেরোলো 90, একটা বেরোলো 78, আর একটা লিখবো অ্যাকচুয়াল এইচআর এ রিসিভড। অ্যাকচুয়াল এইচআর এ রিসিভড, অ্যাকচুয়াল কত পেয়েছি এই যে টাকাটা সেটাই, সেটা একটা অ্যামাউন্ট 72,000। তাহলে 90, 78 আর 72 তিনটের মধ্যে ছোট কে? তাহলে আউটারে নিয়ে যাব 72, তাহলে 72 থেকে পুরো 72 ছাড় হলে আমার ট্যাক্সেবল এইচআর এ কি হবে? নীল, তার মানে পুরোটাই ছাড় পেলাম। স্যার এমন যদি হতো ধরো এই অ্যামাউন্টটা 90 না, এটা হয়েছে স্যার ধরো 60,000, তাহলে তখন ছাড় পেতাম কত বলতো? 60, 78 আর 72-এর মধ্যে ছোট কে? 60, 60টাকে বাইরে নিয়ে যেতাম, তাহলে 72 থেকে 60 বাদ দিয়ে তখন ট্যাক্সেবল এইচআর এ কত হতো? 12,000 টাকা। সো এইচআর এর ট্যাক্সেবিলিটি এইভাবে করতে হয়। প্রথমে কি লিখতে হয়? কত টাকা পেলাম,
এবার তিনটে অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হয়। অপশন 1 কি 40 or 50% অফ স্যালারি। 40 কখন নিতে হয় আদার সিটি হলে, 50 কখন নিতে হয় মেট্রোপলিটন হলে। একটা অ্যামাউন্ট বেরোলো। স্যালারি বলতে এই পারপাসে কি বোঝানো হচ্ছে, বেসিক, ডিএ এবং ফিক্স কমিশন। ডিএ ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্সেস কে আমরা শর্টে কি বলছি, ডিএ। তিনটেকে যোগ করে যেটা তার 40 or 50%। নেক্সট হচ্ছে কি রেন্ট যতটা পে করছো মাইনাস স্যালারি 10%, ওটা একটা অ্যামাউন্ট, আর অ্যাকচুয়াল এইচআর এ রিসিভড একটা অ্যামাউন্ট। এই তিনটা অ্যামাউন্টের মধ্যে ছোট অ্যামাউন্টটা বাদ গিয়ে বাকি টাকাটা ট্যাক্সেবল হবে। ওকে, তো এখানেই আমরা অ্যালাউন্সেস এর ডিসকাশন কমপ্লিট করছি। তাহলে ইনকাম ফ্রম স্যালারি ক্যালকুলেশন করতে গেলে তিনটে কম্পোনেন্ট আছে। ফার্স্ট হচ্ছে বেসিক এন্ড আদার্স, তার মধ্যে কারা আসে আলোচনা করে নিলাম। নেক্সট হচ্ছে অ্যালাউন্সেস, অ্যালাউন্সেস পোর্শনে কারা আসে আলোচনা করে নিলাম। এখনো বাকি আছে কি স্যার, পারকিউজাইটস। স্যার পারকিউজাইটস আমি নেক্সট ক্লাসে করাবো, আজকে করলে স্যার তোমাদের মাথায় ঢুকবে না। দুটো পার্টে আমি স্যালারি ডিসকাশন কমপ্লিট করব। আজকে বেসিক এন্ড আদার্স এবং অ্যালাউন্সেস পোর্শন কমপ্লিট করে নিলাম আলোচনা। নেক্সট ক্লাস আমি পারকিউজাইটস করব। করলে তাহলে আমাদের কমপ্লিট যে ইনকাম ফ্রম স্যালারি যে টেবিলটা ফুল হয়ে যাবে। তো টেবিলে আমাদের মনে আছে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে বেসিক এন্ড আদার্স, দেন অ্যালাউন্সেস, দেন পারকিউজাইটস। পাবো কি, সেখান থেকে তিনটে ছাড়, স্ট্যান্ডার্ড ডিডাকশন, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এন্ড টি ট্যাক্স, বাদ দিয়ে ফাইনাল ইনকাম ফ্রম স্যালারি। সো নেক্সট ক্লাস আমি পারকিউজিভ পোর্শনটা ডিসকাস করে নেবো, দেন উই উইল কমপ্লিট দ্য ডিসকাশন অন ইনকাম ফ্রম স্যালারি। ইজ ইট ওকে? সব লিখেছি স্যার, রেকর্ডেড আছে, বাড়িতে গিয়ে একটু নোটস করে নেবে। আমরা একটু বুক ফলো করি।